ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে ভাষণে দিনক্ষণ জানাবেন সিইসি। কমিশনের সামনে নিরাপত্তা জোরদার। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে দেবেন নেতৃত্ব, বললেন মির্জা ফখরুল। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টায় ৭১ বিরোধীরা। সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন। রাজনৈতিক প্রভাব মুক্ত হলো বিচার বিভাগ, বললেন আইন উপদেষ্টা। স্থায়িত্ব নিশ্চিত করাই চ্যালেঞ্জ। ৪২ ফুট গর্ত করেও মেলেনি শিশু সাজিদের সন্ধান। এখনো আটকা গভীর নলকূপের পাইপে। উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। সন্তানের অপেক্ষায় মা বাবা। এবং চট্টগ্রামে সালিশ বৈঠকে হামলায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর। জামালপুরে চোরকে চিনে ফেলায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা। বগুড়ায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা কিছুক্ষণ পর সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন ভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইসির সামনের সড়কে চলাচল সীমিত করা হয়েছে। লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবন। সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সহ বিভিন্ন গণমাধ্যমে তা প্রচার হবে। বিকেলে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ আচরণবিধি না মানলে তা অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি। প্রতীক বরাদ্দের পর প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, বাছাই, প্রত্যাহার ও ভোটের দিন উল্লেখ থাকবে। তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব, যাতে কেউ অন্ততপক্ষে কোনো অভিযোগ না করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে এটা তো আমাদের দিক থেকেও যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘন্টা ধরে প্রায় ১ ঘন্টা পরেই তফসিল, অর্থাৎ বহুল কাঙ্ক্ষিত যে তফসিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যা ৬টায়। ঠিক বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন যে বেসরকারি গণমাধ্যমগুলো রয়েছে সবাই কিন্তু এটি সরাসরি সম্প্রচারিত হবে। সিইসি এএমএম নাসির উদ্দিন তিনি তফসিল ঘোষণা করবেন জাতির সামনে এবং এই তফসিলে কিন্তু জানা যাবে যে বহুল কাঙ্ক্ষিত যে গণভোট এবং জাতীয় নির্বাচনের যে ভোট গ্রহণ তারিখ কবে, কি অবস্থা এবং সব মিলেই কিন্তু এখানে থাকবে। বিশেষ করে তফসিলে থাকবে যে মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহার সহ প্রার্থীদের যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি, পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনা সেটিও কিন্তু রয়েছে। তো নির্বাচন কমিশনে কিছুক্ষণ আগে যে কমিশনের যে সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি ব্রিফ করেছেন গণমাধ্যম কর্মীদের সামনে এবং তিনি বলার চেষ্টা করেছেন যে এই তফসিলের পরপরই যে সমস্ত প্রার্থী অর্থাৎ রাজনৈতিক দলগুলোর যে সমস্ত প্রার্থীরা রয়েছেন অর্থাৎ ভোটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যদি আচরণবিধি না মেনে চলেন তাহলে তাদের বিরুদ্ধে যে আইন রয়েছে বিধি অনুযায়ী সেই বিধি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। একটু বলে রাখি সেটি হচ্ছে যে তফসিল ঘোষণা করার পরপরই ৪৮ ঘন্টার মধ্যে যে সমস্ত প্রচারণা সামগ্রী রয়েছে বিশ্ব নিষিদ্ধ যেগুলো ব্যবহার করা যাবে না সেগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে নিজ দায়িত্বে। যারা সরাবেন না তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে। এছাড়া আচরণবিধিতে আরও যে বিষয়বস্তু রয়েছে বিশেষ করে সভা সমাবেশ অবৈধভাবে যেগুলো করা যাবে না সেগুলো কিন্তু বিধিনিষেধ রয়েছে, সেগুলো কিন্তু অনুমতি নিয়ে কমিশনের অনুমতি নিয়ে সেগুলো করতে হবে। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টার যে বিলবোর্ড তারা টাঙাতে পারবেন সেটিও কিন্তু বলা হয়েছে। তো সব মিলিয়ে তফসিলে নানা ধরনের যে দিক নির্দেশনা রয়েছে, নানা ধরনের যে আচরণবিধির যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো উঠে আসবে জাতীয় নির্বাচনের যে তারিখ রয়েছে। তো এই মুহূর্তে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন গণমাধ্যমে দুটো তারিখ নিয়ে কিন্তু বেশ আলোচিত হচ্ছে। বিশেষ করে ৮ তারিখ রবিবার এবং ১২ তারিখ বৃহস্পতিবারকে ঘিরে বেশ আলোচনা চলছে। তবে সন্ধ্যা ৬টায় আসলে জানা যাবে সর্বোপরি যে আসলে কোন তারিখে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোটের যে ভোট গ্রহণের তারিখ সেটি আসলে জানা যাবে। আপনারা জানেন যে এবারে কিন্তু ভোটের সময়টাই বাড়ানো হয়েছে, সকাল ৭টা থেকে শুরু করে বিকাল ৪:৩০ পর্যন্ত একটানা কিন্তু ভোট গ্রহণ চলবে। যেহেতু দুটো ভোট, একজন প্রার্থীকে দুটো ভোট দিতে হবে, একটি হচ্ছে গণভোট এবং একটি হচ্ছে জাতীয় নির্বাচনের ভোট। তো সব মিলে সেটাও কিন্তু সময় লাগবে, সেই দিক বিবেচনা করেই সময় বাড়ানো হয়েছে। তো গোটা
জাতি আসলে অপেক্ষা করছে তফসিলের জন্য, আমরাও অপেক্ষা করছি। তফসিল ঘোষণার পরপরই কিন্তু সব কিছু আসলে ক্লিয়ার হয়ে যাবে জাতীয় নির্বাচনের। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার হাতে সব শেষ। আগারগাঁও নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে ধানের শীষকে পুরোপুরি বিজয়ী করতে দেবেন নেতৃত্ব। বিএনপির দেশ গড়ার কর্মসূচিতে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের ব্যবহার ও একাত্তর বিরোধীদের নতুন ফ্যাসিবাদ চাপিয়ে অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। জনতার রায়ে ক্ষমতায় গেলে দেশকে কিভাবে গড়ে তোলা হবে সেই পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী দেশ গড়ার কর্মসূচি বিএনপির। পঞ্চম দিনে বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যোগ দেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। দলের একটি বিশেষ কর্মসূচি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় বলেন, জুলাই অভ্যুত্থানের পর নতুন করে কালো শক্তির উত্থান হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে ব্যবহার ও একাত্তরের বিরুদ্ধে অবস্থান নিয়ে নতুন ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র রুখতে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। 71 সাল আমাদের অস্তিত্ব। পত্রিকা দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আরেকটা ফ্যাসিজম অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা, আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে। শিগগিরই তারেক রহমান দেশে ফিরে ধানের শীষকে জয়ী করতে নেতৃত্ব দেবেন বলেও জানান মির্জা ফখরুল। সেদিন পুরো দেশে আলোড়ন তৈরি হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে বন্ধুগণ। সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এদিকে কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সংগ্রাম শেষ হয় নাই, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, একটি নির্বাচিত সংসদ থাকতে হবে, সরকার হতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি যে সংগ্রামে আছি সেটা আমরা পূরণ করতে সক্ষম হব বলে আমি মনে করি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার মধ্য দিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে 100 আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে বলে জানানো হয়। সকালে লালবাগে কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানি। এর আগে নেতারা বলেন, জাতীয় নির্বাচনে সমঝোতার মাধ্যমে 8টি দল কাজ করে যাচ্ছে। খেলাফত আন্দোলন তাদের মধ্যে অন্যতম শরিক দল। 8 দলীয় সমঝোতার ভিত্তিতে ওয়ান বক্স ফর্মুলায় নির্বাচন হলে খেলাফত আন্দোলন সেই 8 দলের সঙ্গে নির্বাচন করবে। অন্যথায় খেলাফত আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনে অংশ নেবে বলেও জানান নেতারা। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য গোটা জাতিকে আহ্বান জানিয়েছিলেন। 8 দলীয় সমঝোতার ভিত্তিতে ওয়ান বক্স ফর্মুলায় নির্বাচন হয়। খেলাফত আন্দোলন সেই 8 দলের সাথে অংশগ্রহণ করে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। অন্যথায় খেলাফত আন্দোলন নিয়মিত যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে সেভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। মৌলানা সাইদ আবদুল্লাহ, ঢাকা 12, অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী, ঢাকা 13,
মৌলানা তৌহিদুজ্জামান ঢাকা 17, মৌলানা আলী আব্বাস ঢাকা 19, মৌলানা ফরিদুল ইসলাম ঢাকা 20, হাফেজ মিজানুর রহমান ফরিদপুর 3, শাইখুল হাদিস আব্দুল কুদ্দুস তালুকদার শরিয়তপুর 1, মৌলানা নুরুজ্জামান ঠাকুরগাঁও 3, মৌলানা রফিকুল ইসলাম নওগাঁ 6। সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে এ সচিবালয় উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্টের অতিরিক্ত দায়িত্বরত সচিব, রেজিস্ট্রার জেনারেল সহ অন্য কর্মকর্তারা। সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করে প্রধান বিচারপতি বলেন, এই সচিবালয়ের স্থায়িত্ব নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এ সময় পরবর্তী সরকারকে আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখার আহ্বান জানান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত হলো বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। কি রায় হবে, কিভাবে রায় হবে না, এই সমস্ত কিছু, কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি, সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। এটি এখানে শেষ হলো না। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম, এটা স্থায়িত্ব বজায় রাখা, এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো। সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। সংবিধানের ৫৫ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়ে আপিলে শুনানি হবে জাতীয় নির্বাচনের পর। আপিল বিভাগ বলেন, তারা নির্বাচনের আগে আর এটি রায় দিতে চান না। জনগণের ইচ্ছার প্রতিফলন হোক, ভোট হোক, সংসদ সিদ্ধান্ত নিক তারা কি করবেন। শুনানির দিন ধার্য করা হয় ২০২৬ সালের ৫ মার্চ। জাতীয় নির্বাচনের আগে ৫৫ সংশোধনী মামলার সুরাহা না হওয়ায় সন্তুষ্ট নন এই মামলার বেশ কয়েকজন আইনজীবী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ ৫৪ জায়গায় ছুরি চালিয়ে আনা হয় সংবিধানের ৫৫ সংশোধনী। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথম আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে এই সংশোধনী। হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফেরানোর আদেশ দিলেও ৫৫ সংশোধনীর অন্য বিধানগুলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেন। এতে সন্তুষ্ট হতে পারেননি রিটকারী। পুরো সংশোধনী বাতিল চেয়ে আপিল করা হয়। এ নিয়ে কয়েক কার্যদিবস শুনানিও হয়। বৃহস্পতিবার আপিল বিভাগ বললেন, তারা নির্বাচনের আগে আর এটির রায় দিতে চান না। জনগণের ইচ্ছার প্রতিফলন হোক, ভোট হোক, সংসদ সিদ্ধান্ত নিক তারা কি করবে। আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। জুলাই সনদ যে অর্ডিন্যান্স, এটা হঠাৎ করে এসেছে, সেই জন্য আদালত মনে করেছে যে আমরা যদি এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই, সেই ক্ষেত্রে পরবর্তী কোনো কন্ট্রাডিক্ট হয় কিনা, পার্লামেন্ট নির্বাচনের পরে যে পার্লামেন্ট বসবে সেই পার্লামেন্ট কি সিদ্ধান্ত নেয়, এটাও দেখার বিষয় রয়েছে। তবে এত বড় একটি ইস্যুর শুনানি জাতীয় নির্বাচনের পর নিয়ে যাওয়ায় সন্তুষ্ট নন মামলার বেশ কয়েকজন আইনজীবী। তত্ত্বাবধায়ক সরকার কার্যকরী করতে হলে ৫৫ সংশোধনীর বেশ কটি ধারা বিলুপ্ত করতে হবে। সেগুলো নিয়ে কিন্তু এখন শুনানি আর শেষ হয়নি, সেগুলো একটা অস্পষ্ট অবস্থায় রয়ে গেছে। সংসদ যেই বিষয়টা দেখবে আর আদালত যেটা দেখবে, সে দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। আদালত দেখবেন যে ৫৫ সংশোধনীটা সঠিকভাবে পাশ হয়েছে কিনা, এটা সাংবিধানিক কিনা। আর সংসদের তো কাজের পরিধি সম্পূর্ণ ভিন্ন। ফেব্রুয়ারির ভোটের পর নতুন সংসদ পাবে দেশ। এরপর ৫ মার্চ আপিল বিভাগে হবে ৫৫ সংশোধনী নিয়ে চূড়ান্ত শুনানি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আগামী নির্বাচন উৎসব মুখর হবে বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব।
ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে, জাতিকে একটা খুবই সুন্দর, ক্রেডিবল, পিসফুল এবং উৎসব মুখর, ফ্রি ফেয়ার এবং উৎসব মুখর একটা নির্বাচন উপহার দিতে পারবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। বলিনি আমরা করব, বলিনি আমরা পরিকল্পনা নিয়েছি। এটার মধ্যে হতে পারে এদিক ওদিক হবে, কিন্তু আমরা ধীরে ধীরে এগোতে থাকবো, আমরা বাস্তবায়ন করব, ধীরে ধীরে এগোতে থাকবো, ইনশাল্লাহ আমরা সফল হব সেটাতে। সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের কাছে যেই ফোল্ডার আমরা দিয়েছি, এই ফোল্ডারের সফলতা তখনই হবে, এই সকল কিছু সময়, অর্থ, সকল কিছু অর্থপূর্ণ তখনই হবে যখন আপনারা এই ফিরে গিয়ে ঘরে আর বসে থাকবেন না। যখন আপনারা ফিরে গিয়ে, আপনাকে আমি 5টা কপি দিয়েছি, এই 5টা থেকে যখন আপনি 50, 500, 5000, 50,000 করে বিলি করবেন, মানুষকে বোঝাবেন, নেতাকর্মীদের বোঝাবেন, তারা গিয়ে আরো সাধারণ মানুষকে বোঝাবে, তখন এটা সফলতা হবে, তখন এটা সফল হবে। সহকর্মীদের দলটা আমাদের সকলকে নিয়ে, আপনারা এখানে প্রত্যেকে যারা উপস্থিত আছেন, প্রত্যেকে কিন্তু আপনারা গলায় দেখুন একটা, যেটা আপনি কার্ড ঝুলিয়েছেন, নিচে লেখা জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার মানে আপনাদের প্রত্যেককে নিয়ে জাতীয়তাবাদী দল। আমি একা জাতীয়তাবাদী দল না, দেশনেত্রী খালেদা জিয়া একা জাতীয়তাবাদী দল না, শহীদ জিয়া একা জাতীয়তাবাদী দল না, আমরা সকলে মিলে জাতীয়তাবাদী দল। এবং যেহেতু সকলে মিলে দলটি, কাজে আমরা সকলে মিলে যদি একসাথে কাজ না করি, তাহলে কোনোভাবেই আমরা সফল হতে পারবো না। আমাদের সকলকে মিলে কাজটা করতে হবে। আপনারা যদি মনে করেন এই যে আপনারা আজকে এখানে এসেছেন এবং যেই আলোচনাগুলো হয়েছে, যেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা দলের পক্ষ থেকে তুলে ধরেছি, এই বিষয়গুলো জনগণের জীবনযাত্রার সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো জনগণকে সাহায্য করবে আরেকটু ভালোভাবে বেঁচে থাকা। বিশ্বাস করেন এই কথাগুলো যেটা বললাম, এগুলা কি সাহায্য করতে পারে জনগণকে আরেকটু? যদি এগুলা বাস্তবায়ন করতে পারি আমরা, তাহলে কি এগুলা জনগণকে সাহায্য করবে আরেকটু ভালোভাবে বেঁচে থাকা? তাহলে আসুন সহকর্মী, কি বিশ্বাস করেন নাকি না এমনি জাস্ট সেমিনারের মতন হলো? ধন্যবাদ। হ্যাঁ, আমরা বিশ্বাস করি, কারণ অনেক মেধাবী মানুষ এগুলোর পিছে কাজ করেছে। আমরা যখন তাদেরকে আইডিয়াগুলো দিয়েছি, তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে বলেছেন আইডিয়াটি একদম এরকম না করে একটু এরকম করুন, তাহলে বাস্তবায়ন সম্ভব। আইডিয়াটি আরেকটু এরকম করুন, তাহলে বাস্তবায়ন সম্ভব। অনেক মেধাবী মানুষ এর পিছনে কাজ করেছে, কাজেই এগুলোতে ব্যর্থ হবার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে এই কাজগুলো আমরা করব। কিন্তু ওই যেটা বললাম, আপনারা ঘরে গিয়ে যদি ফোল্ডারটি আপনার টেবিলে রেখে দেন, আপনার বিছানার পাশে রেখে দেন, আপনার 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 শেলফের উপরে রেখে দেন, তাহলে এটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল, অপচয় হয়ে গেল। আপনারা পরীক্ষিত নেতাকর্মী, শত অত্যাচার নির্যাতনের মধ্যে আপনারা এই দলকে ধরে রেখেছেন। সেই 111-এর ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের 15 বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন। তাহলে এখন কেন এই সামনের যে নির্বাচনী যুদ্ধ, এই যুদ্ধ মোকাবেলা করতে পারবেন না? কেন আপনারা তাহলে আপনার দলের যে পরিকল্পনা জনগণকে ঘিরে, দেশকে ঘিরে, কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না? এটার তো কোনো কারণ নেই, কোনোই কারণ নেই। আপনি চাইলেই আপনি পারবেন, আপনারা চাইলেই আপনারা পারবেন, আপনারা চাইলেই আপনারা করতে পারবেন। ছড়িয়ে দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আমরা বিএনপির দেশ গড়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দেই। বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন, এবং জনগণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন। আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি। আমি কি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে আপনারা ফিরে গিয়ে সেই উদ্যোগ গ্রহণ করবেন? প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের
আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগ। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনি লড়বেন, আপনি যাবেন, আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য। আপনার সামনে থাকবে ধানের শীষ, আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না, আপনার সামনে থাকবে ধানের শীষ। ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন। ধানের শীষের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন। ধানের শীষের পিছে, ধানের শীষের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় নিয়ে আসবেন, ব্যালট বাক্সের ভিতরে নিয়ে আসবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা সকলে কষ্ট করে এসেছেন এবং সারাদিন এখানে থেকে আপনারা কষ্ট করে দলের এই পরিকল্পনাগুলো জনগণের কাছে আবার নিয়ে যাবেন, এই প্রত্যাশা। এবং ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে মিটিং করে করে বললে হবে না, ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে, কৃষকের খেতে যেতে হবে, মসজিদের ইমাম মুয়াজ্জিম সাহেবদের কাছে যেতে হবে, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচারদের কাছে যেতে হবে, ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে, স্কুল কলেজের তরুণ তরুণীদের কাছে যেতে হবে, যুবকদের কাছে যেতে হবে, ভাগ করে করে যেতে হবে প্রত্যেককে। আপনারা পেরেছেন স্বৈরাচারকে মোকাবেলা করতে, আপনারা পেরেছেন 111-এর ষড়যন্ত্রকে মোকাবেলা করতে, ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটিকেও মোকাবেলা করতে, গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে। সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিএনপির দেশ গড়ার কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি আরও জানান, এখনই বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বিএনপি চেয়ারপারসনকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 18 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। সিসিইউ থেকে নেওয়া হয়েছে আইসিইউতে, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি নেত্রী। মেডিকেল বোর্ডের 4 দিন পর বুধবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, এখনো বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই বেগম জিয়ার। এভারকেয়ার হাসপাতালেই চলবে চিকিৎসা। তবে জানান, তার শারীরিক অবস্থা যাত্রা উপযুক্ত হলে বিদেশে নেওয়া হতে পারে। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। তিনি আরো বলেন, সংকটাপন্ন মানুষের জন্য যেমন চিকিৎসা প্রয়োজন তেমন সেবাই দেয়া হচ্ছে বেগম জিয়াকে। মেডিকেল বোর্ডের আপ্রাণ চেষ্টায় যে চিকিৎসা, তাতে সাড়াও দিচ্ছেন তিনি। চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বুধবার বিকেলেও তার চিকিৎসা কার্যক্রম তদারকিতে আসেন। এদিন বেগম জিয়ার খোঁজখবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি হন তিনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি। সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। এই দুজন জবানবন্দি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায়। সাদিক কায়েম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাংশ মাকসুদ কামালকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। ছাত্র আন্দোলন চলাকালে বহিরাগতদের নিয়ে এসে শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িত ছিলেন তৎকালীন ভিসি মাকসুদ কামাল। এ সময় বিশ্ববিদ্যালয়ের তখনকার প্রশাসন, ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগ নেতাদের শাস্তি দাবি করেন সাদিক কায়েম।
আমরা 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা দিয়েছিলাম এবং সেই গাইবানা জানাজা বিসি চত্বর আছে, সেই বিসি চত্বরেই কর্মসূচি দেওয়া হয়। সেই বিসি চত্বরের গাইবানা জানাজা কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী দফায় দফায় সেদিন আমাদের উপর হামলা করেছিল এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল। তখন আমরা সামগ্রিকভাবে সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই ক্যাম্পাসে অবস্থান করব। এই হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা জারি রাখবো। বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বে ছিল সবাই এই সাথে জড়িত ছিল। তো আমাদের সামগ্রিক জবানবন্দিতে আমরা ঘটনার বিস্তারিত প্রবাহগুলো জানিয়েছি। সময় সংবাদে আরও থাকছে। কথা কাটাকাটির জেরে মারধরে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মৃত্যু। রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি। এখনো উদ্ধার হয়নি রাজশাহীতে নলকূপের পাইপে আটকে পড়া শিশু সাজিদ। 42 ফুট গর্ত করেও মেলেনি তার সন্ধান। পাশের মাটি সরানো সহ নানা কৌশলে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। এদিকে সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় বাবা মা। দুহাত তুলে খোদার আরশে প্রার্থনায় শিশু সাজিদের মা। দোয়া আর আহাজারিতে পার হয়েছে পুরো রাত সকাল, মেলেনি সন্তানের সন্ধান। বৃহস্পতিবার সকালে পাশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে গভীর নলকূপের গর্তে চালানো হয় সন্ধান। তাতেও শিশুটির অবস্থান জানা যায়নি। পরে পাশের মাটি সরানো সহ নানা কৌশলে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রাখে ফায়ার সার্ভিসের সদস্যরা। এক্সকাভেটরের মাটি উত্তোলনের কাজ শেষ হয়েছে, এখন আমাদের অনুসন্ধান চলতেছে। 100-120 ফিট হতে পারে, বাট আমাদের 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপটা 12 ইঞ্চি ডায়ার গর্তের ভিতরে কেন গেল না? ফায়ার সার্ভিস বলছে নলকূপের গর্তের গভীরতা 150 থেকে 200 ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় আটকে থাকার সম্ভাবনা আছে শিশুটির। খনন প্রক্রিয়ার মধ্য দিয়ে এর কোনো বিকল্প নাই। আমি তো 100 ফুট বলতে পারছি না এখন, আমাকে এখন 42 ফুট যেহেতু পেলাম না, তাহলে আমার আরো করতে হবে। ঘটনাস্থলে মেডিকেল টিম এবং স্থানীয় প্রশাসন উপস্থিত রয়েছে। শিশুটির জন্য প্রার্থনা করছেন শত শত মানুষ। দোয়া করছি আল্লাহর কাছে আসে মায়ের বুকে যেন লাগায় দেয়, মায়ের বুকে খালি না হয়, মায়ের বুকে যেন মায়ের বুকটা যেন ভরে যায়। সারা রাত কান দিচ্ছি, আল্লাহর কাছে দোয়া করেছি। গর্তটা যখন হয়েছিল তার নিজস্ব জমি, তাকে একান্ত উচিত ছিল বন্ধ করে দেওয়া। বুধবার দুপুরে তানোরের কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। তাকে উদ্ধারে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহীর তানোরে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, পুরো 27 ঘন্টা একদিন পার হয়েছে। আজকের দিন শেষে সন্ধ্যা সমাগম এবং কিছুক্ষণের মধ্যে রাত নামবে। এবং আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত নিখোঁজ শিশু সাজিদের সন্ধান মেলেনি। আমরা যেটি দেখলাম যে সকাল থেকে ফায়ার সার্ভিস তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি চালাচ্ছেন। এর পাশাপাশি এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন তারা এখানে লোক সমাগমের ব্যাপারটি নিয়ন্ত্রণ করছেন। সব মিলিয়ে আজকেও সারাদিনে শিশু যে সাজিদ তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এবং সব মিলিয়ে যারা এই সাজিদের স্বজন রয়েছেন তারা বলছেন যে এই ঘটনাটি হৃদয় বিতরক এবং তারা দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানিয়েছে। দেখেছি যে এখানে সাজিদ যে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছিলেন, ঠিক সেখানে একটি বড় গর্ত খোঁড়া হয়েছিল এবং সেখান থেকে একটি সুড়ঙ্গ তৈরি করে সেই গর্ত থেকে সাজিদকে বের করার এক ধরনের প্রচেষ্টা নিয়ে কাজ করছিলেন ফায়ার সার্ভিস। কিন্তু দুপুরের পর তারা যখন তাদের যে ক্যামেরা সেটি 42 ফুট পর্যন্ত নিচে নামান, সেখানেও সাজিদের কোনো আসলে অস্তিত্ব মেলেনি। এরপর এখানকার যারা ফায়ার সার্ভিস সদস্যরা কর্মরত আছেন তারা বলছেন যে যেহেতু 42 ফুট নিচেও সাজিদের সন্ধান মেলেনি, সে কারণে তারা বড় পরিসরে খনন কাজ করবেন এবং তারা বলছেন যে খনন কাজ ছাড়া কোনোভাবেই উদ্ধার সম্ভব নয়। সেই বড় পরিসরে খনন কাজ করার লক্ষ্যেই আমরা যেটি দেখেছি এখানে যে এক্সকাভেটরগুলো বা খনন কাজ করছে যে 3টি মেশিন,
সেগুলো আশেপাশের যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো সরিয়ে নিচ্ছেন এবং দুপুরের পর থেকে সেই অর্থে কিন্তু আর যে গর্ত খোঁড়ার কাজ সেটি কিন্তু হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন এই মাটিগুলো সরানো হলে তারা রাতে আবারও গর্ত খুঁড়বেন এবং গর্ত খোঁড়ার পর সেই শিশুটিকে উদ্ধারের যে তৎপরতা সেটি আসলে চালাবেন। ফায়ার সার্ভিস এখনও বলছেন যে শিশুটিকে জীবিত এবং অক্ষত উদ্ধার করার জন্য তারা আন্তরিক এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন। অবশ্য স্বজনরা যারা আমরা দেখেছিলাম যে সকাল থেকেই তারা আহাজারি করছিলেন, তারা প্রার্থনা করছিলেন, তারা কিন্তু এখন বলছেন যে কোনো মূল্যে তার সেই শিশুকে উদ্ধারের দাবি করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল বুধবার এই আমরা যে মাঠটিতে দাঁড়িয়ে রয়েছি এই মাঠ থেকে যাওয়ার সময় মায়ের পেছন থেকে সাজিদ পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যান এবং দুপুরের পর স্থানীয়রা উদ্ধার শুরু করে। কাল বিকেল থেকে ফায়ার সার্ভিস উদ্ধার শুরু করে এবং সেই উদ্ধার তৎপরতা এখনো চলছে এবং সব শেষ খবর এখন পর্যন্ত শিশু সাজিদ উদ্ধার হয়নি। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীর তানোর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। দেখছেন সময় সংবাদ। চট্টগ্রামের সালিশ বৈঠকে সিটে পা উঠিয়ে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হয় সংঘর্ষ। ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল কর্মীর। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে জামালপুরে চোরকে চিনে ফেলায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়। চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈরহাট এলাকায় বুধবার রাতে স্থানীয় সালিশ বৈঠক চলছিল। এ সময় পা উঠিয়ে বসাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রদল কর্মী তাহমিদকে কুপিয়ে জখম করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জড়িত আছে ও ব্যাপার আছে, কারণ এখানে দুই গ্রুপের সংঘর্ষ কে মারছে তো জানে না, ওখানে ইন্ডিভিজুয়ালি ওরা ঢুকতে পারে। প্রত্যেকটা কাকে ওকে ফলো রাখতো এবং কি এই যে এই হত্যার আগে মাস 2 মাস আগেও বাড়িহাটে ওর উপর একবার হামলা হয়। সালিশে পা উঠে বসেছিল আর কি জুনিয়র কেউ, ওইটা নিয়ে কথা কাটি পা উঠাইছে কেন, কথা কাটাকাটি সিনিয়র জুনিয়রের পরে এই ঘটনা ঘটছে। আমি যে ছাত্রদলের কর্মী। বৃহস্পতিবার ভোরে জামালপুরের সরিষাবাড়ির শিমলাবাজার এলাকার ভাড়া বাসার বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে চোর। মালামাল লুটপাটের সময় চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে র‍্যাব সদস্য মহরউদ্দিনের স্ত্রী লিপিকে শ্বাসরোধে হত্যা করা হয়। তবে প্রাণী রক্ষা পেলেও মেয়ের চোখে মুখে এখনো আতঙ্ক। চোর প্রথমে তাকে মুখ চেপে ধরে, পরে তার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লিপি আক্তারের লাশ উদ্ধার করি। বুধবার রাতে বগুড়ার গাবতলীর নারুয়ামালা গ্রামের বেদিপল্লীতে চুরি করতে যায় রাশেদ নামে এক যুবক। বাসিন্দারা টের পেয়ে তাকে আটকে রাখে। বৃহস্পতিবার ভোরে কয়েকজন তাকে ছাড়াতে গেলে বাকবিতণ্ডা হয়। এ সময় এক নারী সহ দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বিশু। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আজকের মধ্যে সচিবালয় ভাতায়ের সরকারি আদেশ জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছে সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদ। বিকেলে সচিবালয়ের বাদামতলায় আয়োজিত সমাবেশ থেকে কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সভাপতি বাদিউল কবির। আন্দোলনকারীরা বলছেন দীর্ঘদিন ধরে সচিবালয় ভাতায়ের দাবি করে আসছেন, তবুও তা পূরণ করা হচ্ছে না। এদিকে বিকেলে আন্দোলনকারী সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদ সভাপতি সহ 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় সচিবালয়ে মিছিল সমাবেশ নিষিদ্ধ বলেই তাদের আটক করা হয়েছে। আন্দোলনের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা তা যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। এর আগে একই দাবিতে বুধবার দুপুরে অর্থ উপদেষ্টার কার্যালয়ে জড়নেক কর্মকর্তা কর্মচারী। প্রশাসনের কেন্দ্রবিন্দু সেখানে যখন আপনি বিশৃঙ্খলার চেষ্টা করেন তখন অবশ্যই আইন তার নিজস্ব পথে চলবে। আমরা আইনানুগ ব্যবস্থা তিনি যেই হন, যত বড় ক্ষমতাশালী হন না কেন, আইন যিনি ভঙ্গ করবেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। মারধরের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। বিচারের আশ্বাসে 2 ঘণ্টা পর ছাত্ররা সড়ক ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল। ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাকিবের মৃত্যুতে ক্যাম্পাসে 5 দিনের শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এইচএসসি পরীক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। 2 ঘন্টার বেশি সড়ক অবরোধের পর বিচারের আশ্বাসে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের অভিযোগ, তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবন করছিল কয়েকজন শিক্ষার্থী। সেখানে সাকিব সহ কয়েকজন বাধা দিলে তাদের মারধর করা হয়। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। 4 দিন আইসিইউতে থাকার পর বুধবার মারা যায় সাকিব। এ ঘটনায় বিচার দাবি করেন সহপাঠীরা। ছাত্রদলের 2 পক্ষ ছাত্রাবাসে মাদক সেবন করতেছিল, তো সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। প্রতিবাদে ছাত্রদলের যারা আছে তারা ক্ষিপ্র হয়ে তাদের উপর আক্রমণ করে। 1 থেকে 150 থেকে 200 জন বহিরাগত নিয়ে হাতুড়ি লাঠি অস্ত্র নিয়ে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তার ভিতরে সাকিব ভাইয়া এবং হৃদয় ভাইয়া এই 2 জন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করে রাজনীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা। সঠিক বিচার চাই, আমরা চাই আমাদের ক্যাম্পাস রাজনীতি মুক্ত থাকুক। আমাদের মূল দাবি হলো রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আমরা। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে। যেই সন্ত্রাসী হোক, যে আমার সন্তানকে হত্যা করেছে, অবশ্যই তার বিচার হওয়া উচিত। আমরা তো 2 দিন ধরে এই থানা আর হসপিটাল ছোটাছুটি করছি, আমরা বিচারের আশাই তো করছি। ক্যাম্পাসে সাকিবের গায়েবানা জানাজায় অংশ নেন শিক্ষার্থীরা। গাজীপুরে নিজ বাড়িতে দাফন করা হয় তাকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার পরিবারের জন্য নয়, নিজের নামে অনৈতিকভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক। ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে ফ্ল্যাট গ্রহণের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। এদিন উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়ে দুদকের সামনে মানববন্ধন করে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন। চলতি বছরের 15 এপ্রিল এ অভিযোগে টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 আইন কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মুশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। চলতি বছরের জুলাইয়ে মামলা তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে, তখন মামলার আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে এক রিটের পরিপ্রেক্ষিতে খসরুজ্জামানের তদন্ত 3 মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক নো অর্ডার আদেশ পায়। বিকল্প কোনো উপায় না পেয়ে দীর্ঘ 5 মাস পর টিউলিপের সঙ্গে থাকা আসামি খসরুজ্জামানকে বাদ দিয়ে আপাতত টিউলিপ সিদ্দিক সহ 2 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে যাচ্ছে দুদক। ইস্টার্ন হাউজিং লিমিটেড বিভিন্ন ফ্ল্যাট নির্মাণ করে বিক্রয়ের অনুমোদন গ্রহণ করা হয়েছে। এই অনুমোদন প্রক্রিয়ায় অনৈতিকভাবে এবং ক্ষমতার অপব্যবহার পূর্বক এটা অনুমোদনযোগ্য করা হয়েছে এবং বিক্রয়ের অনুমোদন প্রক্রিয়ায় এই কাজটুকু করা হয়েছে। এদিকে জনতা ব্যাংক থেকে এস আলমের 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে 9,428 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আলাদা 5 মামলা করেছে দুদক। 9,428 কোটি 59 লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ সংগঠন করায় এই 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। দুদকের সেগুনবাগিচা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন 2 উপদেষ্টার অধীনে গত 17 মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্র প্রকাশ করার দাবি জানান তারা। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত 31, আহত অর্ধশতাধিক। নির্বাচনের আগে বিদ্রোহী দমনে ব্যাপক অভিযান চালাচ্ছে জান্তা। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হওয়ায় আগামীকাল সর্বাত্মক কর্মবিরতি এবং যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। নিয়মিত চলাচল করা মেট্রো রেল হঠাৎ বন্ধ হলে বিপাকে পড়বেন কয়েক লক্ষ যাত্রী। বৃহত্তর স্বার্থে মেট্রো রেলে কর্মরতদের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান ডিএমটিসিএল কর্তৃপক্ষের। শাহিন আলমের রিপোর্ট। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন মেট্রো রেলে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা।
পূর্ব ঘোষিত আলটিমেটাম অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার সকাল 7টা থেকে কর্মবিরতি এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দেন তারা। আন্দোলনকারীদের দাবি 2013 সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার 12 বছর পেরিয়ে গেল প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি। সরকারি বিধি অনুযায়ী সার্ভিস রোল প্রদান করা, কারণ আমাদের প্রতিষ্ঠান গড়ে উঠেছে 2013 সালে, এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানে কোনো বিধিবিধান নাই, অত সার্ভিস রোল নাই আর কি। আমরা চাচ্ছি একটা সরকারি নিয়ম অনুযায়ী সার্ভিস রোল প্রদান করার জন্য। কর্মবিরতি এটা হবে কি হবে না আমাদের মানে কর্তৃপক্ষের উপর নির্ভর করতেছে। কর্তৃপক্ষ চাইলে আজকেই 1 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারি। যাত্রী সেবা তো আমরা বিঘ্ন ঘটাতে চাই নাই, প্রথম থেকে ওনাদেরকে বলে আসছি, কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে জনগণের মুখে যাত্রীর মুখে ঠেলে দিচ্ছে আমাদেরকে, মানে এটাতে যাওয়ার জন্য। আমরা মনে করি আমরা একটা ন্যায্য কর্মসূচিতে আছি, তো এটা আমাদের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য উভয়ের জন্যই ভালো। হঠাৎ মেট্রো রেল বন্ধ হলে ভোগান্তিতে পড়বেন হাজার হাজার যাত্রী। তারা জানান দাবি আদায়ে যাত্রী সেবা বন্ধ করা কোনোভাবেই কাম্য নয়। প্রতিদিন তো আমাদের এখান থেকে যাতায়াত করতে হয়, হ্যাঁ, হঠাৎ করে যদি এই জিনিসটা যদি অফ করে দেয় তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়বো, খুব ভোগান্তির ভিতর পড়বো। আমরা যারা সাধারণ মানুষ এখানে আমরা যদি এটার কারণে ভোগান্তিতে পড়ি, এটার তো আসলে কোনো রিজন থাকতে পারে না। সাধারণ যাত্রী হিসাবে আমাদের জন্য এটা খুবই একটা কষ্টদায়ক বিষয়, যেহেতু আমরা রেগুলার মেট্রো রেল দিয়ে যাতায়াত করি। আমরা তো ডেইলি মেট্রো দিয়ে যাতায়াত করি, তো হুট করে তারা মেট্রোটা অফ করে দিলে আমাদের ভোগান্তিতে পড়তে হবে। বৃহত্তর স্বার্থে যাত্রী সেবা বন্ধ না করার আহ্বান ডিএমটিসিএল কর্তৃপক্ষের। তারা যেটা বলছেন বন্ধ করে দিবেন, এটা করবেন না, আমরা এটা আশা করি। প্যাসেঞ্জারদের প্রতি তাদের কমিটমেন্ট তাদেরও আছে, এই জায়গা থেকে আমরা আশা করি করবে না। 2024 সালের 22 সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী 60 কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় মেট্রো কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বাঁধে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এবার খুলনা বিভাগের খবর। খুলনা শহরে দিন দিন বাড়ছে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা। সম্প্রতি অর্ধশতাধিক ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। তবে বেশিরভাগ ঝুঁকিপূর্ণ ভবনেই বসবাস করছে মানুষ। সিটি কর্তৃপক্ষ বলছে, আইন অনুযায়ী পরিত্যক্ত ভবন অপসারণ করার কথা থাকলেও নানা সীমাবদ্ধতায় তা সম্ভব হয়নি। আর এই বিষয়ে তদারকি বাড়ানোর আশ্বাস খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেনের রিপোর্ট। সম্প্রতি খুলনার বড়বাজার এলাকায় ভৈরব নদীর পাড়ে বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ একটি ভবনের রেলিং ধসে পড়ে। আরও কয়েকটি ভবনের একই চিত্র নগরীর হেলাতলা মোড় এলাকায়। ভবনগুলোতে রয়েছে পরিত্যক্ত অথবা ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড। তারপরও এমন বহু ভবনে ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ। খুলনা সিটি কর্পোরেশনের তথ্য বলছে, নগরীতে 60টির বেশি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিছু ভবন ফাঁকা থাকলেও বেশিরভাগে মানুষ বসবাস করছে। এর মধ্যে জেলা প্রশাসনের মালিকানাধীন ভবনের সংখ্যাই বেশি। এছাড়া সরকারি দফতর ও কোয়ার্টার, বেসরকারি কার্যালয় এবং ব্যক্তিগত বাড়িও রয়েছে। পুরনো অনেক বিল্ডিং, যে বিল্ডিংগুলো অনেক ঝুঁকিপূর্ণ, ভূমিকম্প হলে হয়তো পড়ে যেতে পারে। বড় আকারে 8 নম্বর 10 নম্বর ঝড় এলে পারে তো বাড়িগুলো ভেঙে যাওয়ার মতো এরকমের পরিস্থিতি। অ্যাক্সিডেন্ট হলে তো অনেক লোক মারা যাবে, অনেক লোক থাকবে না, আশেপাশে সবার ক্ষতি হবে। বিল্ডিং আজ ভাঙবো না কাল ভাঙবো এরকম একটা শোনা যায়। প্রত্যেকবারই বছরে একবার বলে যে বিল্ডিং ভাঙা হবে। সিটি কর্তৃপক্ষ বলছে, আইন অনুযায়ী পরিত্যক্ত ভবন অপসারণ করার কথা থাকলেও নানা সীমাবদ্ধতায় তা সম্ভব হয়নি। আমরা ভবনগুলো চিহ্নিত করব, চিহ্নিত করে যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা নিব। কন্ডেমনেশন কমিটির মিটিং হয়ে গেছে, কন্ডেমনেশন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তা আমরা দ্রুতই ওইটা অপসারণ করব। শুধু পুরাতন ভবন নয়, নতুন অনেক ভবনেই মানা হচ্ছে না ভূমিকম্প সহনশীল নকশা। এ বিষয়ে তদারকি বাড়ানোর আশ্বাস খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের। আশা করি আমরা আমাদের এই নতুন জনবল নিয়োগ হইলে সেক্ষেত্রে আমাদের এই তদারকি সমস্যা থাকবে না। আরো ভালো দেখভাল করা, আরো ভালো উন্নতভাবে এগুলো করা সম্ভব হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে খুলনা মহানগরী এলাকায় ছোট বড় 50,000-এর বেশি ভবন রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, নিরাপদ নকশা বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতাকেই বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দ্রুত তালিকা হালনাগাদ, নিয়মিত তদারকি সহ সাধারণ মানুষকে সচেতন করতে পারলেই মানুষ আরও নিরাপদে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ।
বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে এই সংলাপে উভয় দেশের উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধিরা অংশ নেয়। এই দ্বিপাক্ষিক সংলাপে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল সারা রুস। বুধবার শুরু হওয়া 2 দিনব্যাপী এই সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তি, প্রশিক্ষণ, যৌথ মহড়া ও শান্তিরক্ষা কার্যক্রম সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। সংলাপে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, এই সংলাপের মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বও নতুন উচ্চতায় পৌঁছাবে। মিয়ানমারের রাখাইনে একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 68 জন। বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার রাতে পশ্চিম রাখাইনের ওই হাসপাতালে হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনের আগে বিদ্রোহী দমনে অভিযান চালাচ্ছে জান্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ের সামনে সদ্য পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদকে নিয়ে বিক্ষোভ হয়েছে। দুপুরের দিকে হঠাৎ করে কিছু মানুষ জড়ো হন বিসিবির সামনে। এ সময় তারা পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদকে নিয়ে নানা স্লোগান দেন। বিসিবিকে সিন্ডিকেট মুক্ত করার দাবিও জানানো হয়। তবে কারা এই বিক্ষোভ মিছিল করেছেন তার পরিচয় পাওয়া যায়নি। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে ভাষণে দিনক্ষণ জানাবেন সিইসি। কমিশনের সামনে নিরাপত্তা জোরদার। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান। বিএনপি সতর্ক না হলে গণতন্ত্র হুমকিতে পড়ার শঙ্কা। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা দেখছেন মির্জা ফখরুল। 42 ফুট গর্ত করেও মেলেনি শিশু সাজিদের সন্ধান। এখনো আটকা গভীর নলকূপের পাইপে। উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। সন্তানের অপেক্ষায় মা বাবা। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ শব্দ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।